মক 3 এক্সাম টেস্টের সলিউশনে আছি। রিপিট এক্সাম, তাই না? কেউ কেউ দুবারও এক্সাম দিয়েছে, তাদের অবস্থাটা আমি একটু ভালো করে দেখার চেষ্টা করব। আচ্ছা, কেন ওই যে ছবি তুলে নিয়ে গেছে একজন, দেয় নাই তো? কে বলে যে দেয় নাই? কে কে জানে? যাই হোক, আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল ডেট রিলেটেড। হ্যাঁ, ডেটের আর ফার্দার কোনো কোশ্চেনই করি নাই, আপনাদের অবস্থা বেগতিক হবে চিন্তা করে। খুব সিম্পল একটা কোশ্চেন থ্রো করা হয়েছে, যার ভিতরে একটা ছোট্ট ক্লুজও রয়েছে, তাই না? এটাকে অনেক জটিল করা সম্ভব ছিল, একেবারে কাছাকাছি অ্যান্সার দিয়ে আপনারা কিন্তু পাকে পড়ে যেতেন। বাট এখানে একটা ক্লু হচ্ছে জেএস, যেটা দিয়ে কি বলে সাফিক্স বোঝায়। এখানে সাফিক্স অ্যান্সারের মধ্যে আছে একটাতেই, সো সেটাই অ্যান্সার, রাইট? ওকে, কোশ্চেন নাম্বার 2, ম্যাজিক ফাংশন, যে কনস্ট্যান্ট আর কি। কনস্ট্যান্ট গুলো দুই পাশে আন্ডারস্কোর থাকে, আর ফাংশন গুলোর এক পাশে আন্ডারস্কোর থাকে। ফাংশনের শুরুতে আন্ডারস্কোর থাকে, আর কনস্ট্যান্টের দুই পাশে আন্ডারস্কোর থাকে, হ্যাঁ, শুরুতে এবং শেষে। আর বাকিগুলো, বাকি যে তিনটা রয়েছে, এটাকে সুপার গ্লোবালস বলা হয়, জেনে রাখেন। হ্যাঁ, আমরা কিন্তু এই অ্যারে আলোচনাতে যাই নাই ইন ডিটেল, তাই না? জেন্ডার ইন ডিটেলে অ্যারে আলোচনায় যায় নাই, গ্লোবাল সুপার গ্লোবাল সম্পর্কেও আলোচনা হয় নাই। বাট আমি ম্যাজিক ফাংশন এন্ড কনস্ট্যান্ট সম্পর্কে একটু বলেছিলাম, জাস্ট একবার, কি ফ্লিক একবার বলেছিলাম, বেসিকে বলেছিলাম। ওকে, 8টা সুপার গ্লোবালস আছে। সো কেউ যদি ওই বেসিক ক্লাসের কনসেপ্ট থেকে অ্যান্সারটা দেয়, তাহলেও কিন্তু অ্যান্সারটা কি দেবে? বি, রাইট? কারণ প্রথম মানে এখানে যে তিনটা অ্যান্সার, সেটা তিনটেই কি সুপার গ্লোবালস, একটা বাকি থাকে সেটাই কি কনস্ট্যান্ট। ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে strongly typed language. Which of the following is not a strongly typed language? কোনটা strongly typed language না? ওকে, যদি এই কথা আমি না বলে থাকি, তাহলে সি, সি প্লাস প্লাস এবং জাভা, এই এদের সংজ্ঞা যদি কেউ জানে, তাহলে অ্যান্সারটা তাদের কাছে চলে আসবে। কারণ এই তিনটা ল্যাঙ্গুয়েজ স্ট্রংলি টাইপড। ভেরিয়েবলে ডেটা টাইপ ডিক্লেয়ার করতেই হয়, আর এখানে পিএইচপি তে ভেরিয়েবলের সামনে ডেটা টাইপ ডিক্লেয়ার করার কোনো দরকারই নেই। সো এখানকার নট স্ট্রংলি টাইপড, নট কথাটা যুক্ত করা হয়েছে শুধু, যে কোনটা স্ট্রংলি টাইপ ডেটা টাইপ না, ডেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সেটা বেসিক্যালি অ্যান্সার কি? সি, পিএইচপি। ওকে, এখানে একটা ছোট্ট এবং ইন্টারেস্টিং কোশ্চেন রাখা হয়েছে। একটা লুপ দেওয়া হয়েছে 50 পর্যন্ত, এবং লাস্টে ভ্যালুটা কত সেটা প্রিন্ট করতে বলা হয়েছে। কে বলবে অ্যান্সার? খান সাহেব, অ্যান্সার কত? বি নাম্বার দিয়েছেন 49। অ্যান্সার এ। আমি বলতেছি এখন মনে হচ্ছে কারণ একটা দিবে আর আয়ের ভ্যালু দিয়ে পাবে না, সেটা একটা ইগোর দিবে। প্রথম স্ট্রিংটা দেখানো পরে একটা ইগোর দিবে, মানে ইগোটা হবে প্লাস একটা ওয়ার্নিং হবে, ইগোর দিবে হায়ার ভ্যালু। আর বাকিরা অ্যান্সার দুইটা হবে না, এটা ফর শিওর। আপনি দিয়েছেন ডি, অ্যান্সার ডি। এটা রান করাতে পারেন, কারণ আই ডিক্লেয়ার্ড নেই বাইরে। আচ্ছা, আই আনডিফাইন্ড, এটা হওয়ার কথা। স্ক্রিপ্ট will throw an error. আপনার কোনো লাইনে যদি এরর থাকে, যাই ইকো করা থাকে, সেটা আসে না, আগে এরর আসে, তারপরে সেগুলো আসে, যদি সেটা সলিউশন হয়। ওকে, আউটপুট আসছে বাট আউটপুট আসে, তবে স্ট্রিংটা আসে। আউটপুট স্যার আসার কথা স্যার। ওকে, রান করান।
কি আউটপুট আসে? I undefined. Okay, so basically অ্যানসারটা যদি এখানে ধরা হয় তাহলে অ্যানসারটা বেসিক্যালি ডি হবে। যদি এখানে থাকে হচ্ছে গোল্লা, দুই ধরনের বক্স থাকে হ্যাঁ এক্সামে, টিক মার্কসের জন্য চেক বক্স আর রেডিও বাটন সিলেকশন। সো যদি এটা চেক বক্স হয় অ্যানসার দুইটা হবে, এ আর ডি, আর যদি রেডিও বাটন হয় তাহলে অ্যানসার একটা হবে, ডি। এ ডি দুইটা হলে সেটা কারেক্ট, কারণ এখানে এ বি সি ডি আছে, চেক বক্স বা রেডিও বাটন নেই। যিনি একটা দিয়েছেন ডি তারটাও কারেক্ট, ঠিক আছে। কেউ যদি এ আর ডি দেয় তাকে মার্কস দেওয়া যাবে, বাট ওই রেডিও বাটন এবং চেক বক্সের ইস্যুটা গুরুত্বপূর্ণ। ওকে, কোশ্চেন নাম্বার 5, অ্যানসার কত? হ্যাঁ, রান করেছেন? হয়েছে রান? কি এরর আসে? মার কি করে দেয়, তাই না? কারণ নাম্বারের মধ্যে মানে 10 এর মধ্যে বা ডেসিমেলের মধ্যে আপনি পারেন না। আরাফাত, আপনি হেক্স টু ডেসিমেল কনভার্সন শিখেছেন, আজকে শেখাবেন সবাইকে। ও আমাকে একটা মেসেজ দিয়েছিল যে হেক্স একটা নাম্বার, ওটার আউটপুট ঠিক এরকম আসে কেন। ওকে আমি শিখতে বলেছিলাম হেক্স টু ডেসিমেল কনভার্সন। সো এখান থেকে অথবা অক্ট টু ডেসিমেল কনভার্সন, আমি আগেও বলেছিলাম না, খাতা কলমে শিখতে হবে, কারণ ওখানে ক্যালকুলেশন দেবে না আপনাকে। হেক্স থেকে কনভার্সন কিভাবে ডেসিমেল হবে এটা থিওরিটিক্যাল ইমপ্লিমেন্টেশন আপনাকে জানতে হবে। এটা পিএইচপি ম্যানুয়ালে সুন্দর করে দেওয়া আছে, এবং অক্ট থেকে ডেসিমেল আছে, সো এটা আপনাদের জানতে হবে। কনভার্সন কিন্তু দেবে একসাথে দুইটা, একটা হেক্স ভ্যালু দেবে, একটা অক্ট ভ্যালু দেবে, দিয়ে বলবে এটার আউটপুট এটা এটা কিনা। সব আউটপুট কি ডেসিমেল কনভার্সন, ঠিক আছে। আচ্ছা, এখানকার 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার বেসিক্যালি এ। হ্যাঁ, কোনো ভুল নাই, কোশ্চেন এরকমই। একটু দেখি, 6 ভুল নাই, হ্যাঁ 6 ঠিক আছে, এ আসবে। আউটপুট কি আসে একটু দেখেন তো। দেখেন এটা বেসিক্যালি কি হচ্ছে, আমরা প্রিন্ট আর করেছি এবং অ্যারে 4 কে প্রিন্ট করেছি, তাই না। ফাইনালি অ্যারে 1 এ কি কি আছে? অরেঞ্জ, ব্যানানা, অ্যাপেল, রাসবেরি। অ্যারে 2 তে কি কি আছে? পাইনাপল আর চেরি। ওয়েট, অ্যারে 3 তে কি আছে? গ্রেপস। অ্যারে 4 এ কি আছে? অ্যারে রিপ্লেস হয়েছে 1, 2 এন্ড 3 তে। 1, 1, 2 এবং 3 কি হয়েছে? রিপ্লেস হয়েছে। তাহলে এতে কি আছে? অরেঞ্জ, তারপরে আসবে কি? ব্যানানা, অ্যাপেল, রাসবেরি। হ্যাঁ, রাসবেরির পরে না না, আমার এই যে ইন্ডেক্সটা একটু দেখেন, ইন্ডেক্স গুলো খুবই গুরুত্বপূর্ণ। পাইনাপল 0 সাথে আর 4 এ আছে চেরি। 4 বেসিক্যালি কি? রাসবেরি। রাসবেরি রিপ্লেস হয়ে কি চলে যাবে? রাসবেরি কততে আছে? 3 তে। তাহলে হবে অরেঞ্জ, ব্যানানা, অ্যাপেল, রাসবেরি, চেরি। ওকে, জিরো ইন্ডেক্সে গ্রেপস, সে জিরোতে গ্রেপস আবার অ্যাপ্লাই করে দেবে। দ্যাট মিন্স অ্যান্সারটা হবে গ্রেপস, ব্যানানা, অ্যাপেল, রাসবেরি, চেরি, আউটপুট ডি। ঠিক আছে, এটা বোঝা গেছে? এই
আউটপুটটা একটু বলছি, আমরা সরাসরি ধরে নেই এটা 0 1 2 3। 0 তে কি আছে? অরেঞ্জ। 1 এ কি আছে? ব্যানানা। 2 তে অ্যাপল। 3 তে রাসবেরি। যখন মনে করেন 2 অ্যারে 2 রিটার্ন হচ্ছে, অ্যারে 0 তে কোথায় চলে যাচ্ছে? পাইনাপল। আর 4 এ যাচ্ছে চেরি। সো রাইট নাও আমি যদি এ আর 2 কে রিপ্লেস করি, তাহলে অরেঞ্জ বাদ চলে যেয়ে তার সামনে 0 তে রয়ে যাবে কি? পাইনাপল, দেন ব্যানানা, অ্যাপেল আর রাসবেরি, রাইট? আর তার সাথে যুক্ত হবে কি? 4 এ যেহেতু নতুন একটা যুক্ত হয়েছে, চেরি, চেরি রয়ে যাবে। দেন অ্যারে 3 তে 0 তে আবার রিপ্লেস হয়েছে কি? গ্রেপস। গ্রেপস রিপ্লেস করবে কাকে? পাইনাপলকে। সো শুরুতে চলে যাবে কি? গ্রেপস। সো এখানকার অ্যান্সারটা সিম্পল ছিল এরকম যে ফার্স্ট ইন্ডেক্সটা যেহেতু গ্রেপস হবে, নিচে আর আমার দেখারই কোনো দরকার নেই যে কি আসছে আর আসছে না, রাইট? বাট অ্যাকসেন্সে দেখতে হবে, যদি আমি এলোমেলো দেই কোনো অ্যান্সার নাও থাকতে পারে, রাইট? বাট জেন্ডে এরকম হয় না বললেই চলে যে কোনো কোশ্চিনের অ্যান্সার সেখানে নেই। এটা মনে রাখবেন, অ্যান্সার একটা হতে পারে, একাধিক হতে পারে, বাট কোশ্চিনে অ্যান্সার নেই এরকম হবেই না ধরে নেবেন। যে কোনো কোশ্চিনে অ্যান্সার নেই এরকম মনে করার কোনো কারণই নেই, অ্যান্সার আছেই, এক বা একাধিক। ঠিক আছে, এটাতে কয় পাতা? 6 পাতা। 6 পাতা আছে না? বেশি আছে। ওকে, এরকম প্রিন্ট হচ্ছে কেন? এটা তো সাদা কালো। এটা 7 টাকা নেবে। একটা ভিনেগার করবে আছে, একটা গেলে কম। ঠিক আছে, রঙিন আছে, এটা যাও তুমি এটা এলিমিনেট করে নিও। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 6 এর অ্যানসার কি হলো? ডি। বুঝতে পেরেছেন সবাই? কে কে বোঝে নাই? আপনি এখনো বোঝেন নাই? অ্যারে রিপ্লেস যে পিএসপি ফাংশনটা আছে, যদি মনে করেন অ্যারে 1 আর অ্যারে 2 দেই, এর অর্থ হচ্ছে অ্যারে 1 কে রিপ্লেস করবে অ্যারে 2। অ্যারে 2 কোথায় রিপ্লেস হয়ে যাবে? 1 এ। এখন কথা হচ্ছে যে এরা শুধু রিপ্লেসই করে না, মার্জও হয়ে যায়। মনে করেন আমার অ্যারে 1 এর ইনডেক্স রয়েছে 0 1 2, আর অ্যারে 2 এর ইনডেক্স রয়েছে 2 3 4, রাইট? থাকতেই পারে, পারে না? যে 2 এর 0তম ইনডেক্স নেই, তার মানে ফাইনাল অ্যারেটা কি হবে? 1 থেকে 0 নেবে, আর 2 থেকে 2 3 4 নেবে। যেটা বুঝতে পারলেন? যদি মনে করেন যেহেতু 2 3 4 আছে, সে 1 এর 2 কে 1 এর 3 কে কি করে দেবে? 2 এর 2 আর 3 দিয়ে রিপ্লেস করে দেবে। আর যেহেতু 4 আলাদা আলাদা মতো বসে যাবে, মার্জ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওকে, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, নাইস। এবারকার এক্সাম্পলটা কি হবে? প্রথমে A1 এ রাখা হয়েছে x, A2 তে e, আর A3 তে রাখা হয়েছে কি? z। 1 2 A3 তে রাখা হয়েছে z। সর্ট করা হয়েছে, এ সর্ট করা হয়েছে, রাইট? তো সেক্ষেত্রে কি হবে বলেন? A1 E, A2 তে x, A3 তে z। তারপরে একটু রান করান।
হ্যাঁ, এটা অ্যান্সার হওয়ার কথা, ঠিক আছে, এটা অ্যান্সার হওয়ার কথা। সো কি আউটপুট আসছে একটু আমরা কনফার্ম হই। ভ্যালুটা সিরিয়াল দিবে নাকি ভ্যালুটা ভ্যালুটা একটা জানি ভ্যালুটা তো বলে এটা বলে তো করতে এটা অলরেডি ক্লাস ঠিক আছে ex z ex সাথে সাথে কিটা দিতে হচ্ছে দেখলে দুই নাম্বারটা রাইট দিকে কি না নি রাইট, উপরেরটা কি নেওয়ার কারণে উপরেরটা কি নাম্বারটা হবে একটু রান করেন তো ই আর এফ আউটপুট। জি আর এইচ হচ্ছে না, হ্যাঁ, কারণ সিনট্যাক্স কারেক্ট। আউটপুট রিটার্ন হয়েছে, আমি একটু রান করাই। ওকে, কোশ্চেন নাম্বার 7 নিয়ে কথা হচ্ছিল। এখানে একটা অ্যারে কোশ্চেনারি দেওয়া আছে এবং এই কোশ্চেনে বলা হচ্ছে অ্যাসর্ট নামে যে ফাংশনটা আছে। সো এখান থেকে আমি একটু মেনশন করছি রিলেটেড কিছু ফাংশন আছে, এসর্ট, কেসর্ট, হ্যাঁ, এবং আরো একটা সর্টিং আছে যেটার নাম ভুলে গিয়েছি আমি, বাট সর্টিং রিলেটেড সবগুলো কোশ্চেনের অ্যালগরিদম আমাদের জানতে হবে, যে বেসিক্যালি অ্যাটলিস্ট এতটুকু জানা যে এর আউটপুট কি, এবং ফাইনালি অ্যালগরিদমটা জানা যে এই সর্টিং সিস্টেমের অ্যালগরিদম কি। আপনি এসর্টের অ্যালগরিদম সার্চ দিলেই পাবেন, রাইট, অ্যালগরিদমটা জানবেন কিভাবে কি করছে, কে সর্ট কিভাবে কি করে। আরো কিছু সর্ট আছে, বাইনারি সর্ট নাকি যেন আছে, হ্যাঁ, কে সর্ট আর সর্ট এগুলো সর্টিং টেকনিক্স আছে, রাইট। সো এই সর্টিং টেকনিক্স গুলো পিএসপি তে কে সর্ট আছে এবং এ সর্ট আছে এবং আরো একটা সর্টিং ফাংশন আছে, বেসিক্যালি তিনটা ফাংশন পিএসপি তে। সো একটু দেখবেন, হ্যাঁ, যে এই সর্টিং টেকনিক্স এর আউটপুটটা কি। যেমন এই এ সর্ট, আমি যদি বেসিক্যালি সর্টিং কনসেপ্টেই যেতাম, এ কিন্তু ভ্যালুকে ধরে সর্ট করে, এই সর্টটা ভ্যালুকে, ভেতরের যে ভ্যালুটা সেই ভ্যালুকে ধরে সর্ট করে, আমার অ্যারের ইন্ডেক্স ধরে সে সর্ট করছে না, ক্লিয়ার, দ্যাটস ওয়াই সে শুরুতে চলে আসে। আচ্ছা, সো আউটপুটটা জেন থেকে দেখি। A2E A1X এবং A3Z এ নাম্বার অ্যান্সারটা দেখাচ্ছে। ওকে, এবার আসি পরের কোশ্চেনটাতে, which will be the result of comparing the following two PSP arrays? 10 2 4 আর y হচ্ছে 1 এ 2 আছে, 0 তে 10 আছে, 2 তে 4 আছে। আমি যদি ডাম্প করি কি দেখাবে? একদিন একটা এরকম একটা ছিল স্যার, সেখানে স্যার এদের পজিশন নিয়ে একটা ব্যাপার ছিল, পজিশন যে আলাদা হয় তাহলে ফলস আসে, ইন্ডেক্সের পজিশনের কথা বলছি। ওটা আইডেন্টিটি, এটার ইন্ডেক্সিং একটু খেয়াল করেন, অ্যারের ইন্ডেক্স নিউমেরিক অ্যারে ওখানে অ্যাসাইন করা নেই। সো 0 তে 10 আছে, 1 এ 2 আছে আর 2 তে 4 আছে, এতেও যা আছে এক্স এও যা আছে ওয়াই এও তাই আছে। সো অ্যান্সার ট্রু আসার কথা। ওকে,
ওকে, 9 এর অ্যানসার কি হবে? হ্যাঁ, নয়ের অ্যান্সার নেই। আমি যে ফাংশনটা কল করেছি, আরে এই নামে কোনো ফাংশন আছে আমার টেস্ট ক্লাসে? তো কি হবে? আনডিফাইন্ড ফাংশন। বেসিক্যালি কোন একটা ফাংশন যদি ক্লাসের মধ্যে থাকে তার নাম কি হয়ে যায়? মেথড। সো অ্যান্সার হচ্ছে টু ক্যাচ আনডিফাইন্ড মেথড। আছে, বাট আমার অ্যারের মানে ফাংশন তো নেই ওর ভেতরে। তাহলে 9 এর অ্যান্সার হবে ডি। আমি কিন্তু একটা বেশি আর 6 নম্বরের যেটা বিকল্প আছে সেটা অ্যানসার হবে এটা কি আচ্ছা, কার কার সব হয়েছে? আচ্ছা, which of the following variables are not supplied by type hiding? Not supported by type hiding. Each correct answer represents a complete solution. Choose two. হ্যাঁ, ফোন দিয়ে আসো। ওকে, 50 টাকা কিসে? সেদিন 8 টাকা 8 সেট পিন করা 50 টাকা, 110 8টার 50 আর হচ্ছে সার্টিফিকেট 90 টাকা আর 40 টাকা 42 টাকা 40 টাকা। হিসাব করো, আমি নিচ্ছি পরে, বসো। 240 টাকা। ওকে, 60 টাকা। হ্যাঁ, এখানকার অ্যান্সার কোনটা বলেন? দুইটা অ্যান্সার হবে, একটা দিলে হবে না, দুইটাই দিতে হবে। অ্যান্সার বলা হয়েছে যে চুজ টু। টাইপ হাইডিং, ইন্টিজার আর স্ট্রিং, কি এটা? অবজেক্ট আর অ্যারে, এটাতে টাইপ নেই, আর ইন্টিজার আর স্ট্রিং এ টাইপ আছে। নট সাপোর্টেড বাই টাইপ হাইডিং, নট সাপোর্টেড, টাইপ হাইড করা সাপোর্ট করে না। তাহলে কোনটা? ইন্টিজার আর স্ট্রিং, বি আর সি। 11. Which of the following access control specify that a feature can be accessed by any other class? It is very simple. Public. Any other class থেকে হলে সেটা পাবলিক। নিচের যেটা নাম্বারের একটা ক্লাস দেওয়া আছে এবং একটা নাম্বারের অবজেক্ট তৈরি করা আছে, এবং ইন্টারেস্টিংলি আমরা নাম্বার অ্যাজ ভ্যালুস বলে একটা ভ্যালুও রিটার্ন করছি। অ্যান্সার কি হবে?
যে কোনো কিছুই হতে পারে। অ্যান্সার কি হবে? এটা রান করেন। কনসেপ্ট অনুযায়ী যেহেতু এটা একটা অ্যারে হিসেবে না, ঠিক আছে, এই যে এটা একটু চোখে পড়তে হবে। প্রাইভেট সো পাবে না, পাবে কি এ আর বি কে 10 আর 20, অ্যান্সার এ। ঠিক আছে, বেসিক্যালি আমার এটা একটা ক্লাস হলেও না, প্রাইভেট তো এক্সেসই পাবে না, সো দ্যাটস ওয়াই আউটপুট আসবে 10 আর 20। ওকে, 13 নম্বর অ্যান্সার কি হবে? অ্যারে ইন্ডেক্স 0.001 বি আছে আর 0.1 এর মধ্যে সি আছে। সো প্রিন্ট যদি করা হয় এ কে, মানে অ্যারেটা তো এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, তাই না? আউটপুট কি আসবে? অ্যারের ইন্ডেক্স দশমিক কাজ করে না। ওকে, সো এর অ্যারের ইন্ডেক্স ডিফল্ট কি হবে? 0। সো বেসিক্যালি প্রথমটা দ্বিতীয়টা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো দ্বিতীয়র অ্যান্সার সি আউটপুটে আসবে, কারণ এও 0 এটাও 0, তার মানে বি কে রিপ্লেস করবে কি দিয়ে? সি দিয়ে। যেটা বোঝা যাচ্ছে? এখানে ছোট্ট একটা ট্রিক্স আছে। ট্রিক্স হচ্ছে দুটাই পয়েন্ট আছে, তার মানে দুটাই 0। আমি বোঝাতে পেরেছি? আপনি কিন্তু লাস্ট ক্লাসও করেন নাই অবজেক্ট ওরিয়েন্টেড, মনে হয় না। ওকে, ঠিক আছে। তো এটা তো বোঝা গেছে না, 0 0, মানে 0 তে বি ছিল, 0 তে এখন কি আছে? সি। একটাই অ্যান্সার। Which of the following statement best describe the at operator when used in PHP code? At the rate of sign অপারেটরের যে PHP.NET ম্যানুয়াল আছে ওখানে একটা নোট আছে, এবং নোটে বড় করে ইম্পর্টেন্ট নোট, ওখানে at the rate of সম্পর্কে বলা আছে। at the rate of নরমালি ইউজ করা হয় এরর ডিসপ্লে, লজিক্যাল এরর, সিনট্যাকটিক্যাল এরর না, লজিক্যাল এরর যেন সে ডিসপ্লে না করে, রাইট? লজিক্যালি যদি ওই সিনট্যাক্সে লজিক্যাল কোনো এরর থাকে তাহলে সেটা ডিসপ্লে হবে না, রাইট? সো এরর মেসেজ এন্ড ওয়ার্নিং আর নট ডিসপ্লে regardless of the error reporting setting. Error message and warning are written to the system log file. Error message and warning are displayed even if error reporting is disabled. The system administrator will be not involved in an error across. Answer A হবে, হ্যাঁ? Error message and warning are not displayed regardless of the error reporting setting. আমি error reporting দিয়ে রেখেছি, বাট সে মেসেজ, এরর মেসেজ সেখান থেকে দেখাচ্ছেই না, বা ওয়ার্নিং ও দেখাচ্ছে না। মনে করেন আমি প্যারামিটার থ্রো করেছি, রাইট? আমি স্টেটমেন্টে যে প্যারামিটার দুইটা দিচ্ছি কন্ডিশন চেকিং এ, একটা ভেরিয়েবল ডিফাইনই হয় নাই, বা ওই ভেরিয়েবলে কোনো ভ্যালুই আসে নাই, ভ্যালু না আসলে সে ডিফাইন হবে না, তার মানে এটা একটা ওয়ার্নিং আর এরর। সে ওখানে কোনো কিছুই করবে না, কোনো মেসেজই থ্রো করবে না, এবং ওই কোড এক্সিকিউট করবে না। সো এটা টাইপ এরর, বা বলা হয়ে থাকে সিরিয়াস টাইপের একটা অপারেটর, যেটা প্রোগ্রামিং এ ডেভেলপারদের ইউজ করতে নিষেধ করা হয়। বাট
ডেভেলপাররা নিজেদের সেভ করার জন্য ম্যাক্সিমাম কেসে এটাকেই বেশি বেশি ইউজ করে। যখন ধরা পড়ে তখন তো ধরা পড়েই। আমি এদিন একবার বলেছিলাম @f সম্পর্কে যে 424200 ছিল তালা ট্রেনিং এর ওয়েবসাইটে, ইচ এন্ড এভরি স্টেটমেন্টে @f বসে 2 লাখ লাইনের বেশি কোড আছে। ওকে, লাস্ট কোশ্চেন, এটাও খুব ইন্টারেস্টিং টাইপ। What will be the output of the following code? Class m, function m, echo m. Okay, our function construct echo 3টা m, ঠিক আছে, 3টা ছোট m আর এর আগেরটা কি বড় m। এখন আমি m নামে একটা m ক্লাসের অবজেক্ট তৈরি করেছি আর m অবজেক্ট দিয়ে m ফাংশনটা আমি কল করেছি। হ্যাঁ, m ফাংশন দিয়ে মানে m অবজেক্ট দিয়ে m নামে ফাংশনকে কল করেছি, আমার আউটপুট কি হবে? হ্যাঁ, আমি ধরে নিলাম যে আমার কনস্ট্রাক্ট যেটা সেটা তো আন্ডারস্কোর নেই, রাইট? তাহলে সে ম্যাজিক ফাংশন না, রাইট? সো আমার কল হচ্ছে শুধুমাত্র m ফাংশনটা। তো আমার যদি m ফাংশনটা কল হয় আমার আউটপুট আসার কথা শুধু কি m, এখানে কোনো আউটপুট নাই। ওকে, যদিও এ ধরনের কোশ্চেন জেন্ডে আসে না, এখানে অ্যানসার নেই, কেউ যদি কোনো কিছু না দেয় তাহলে সেটা কারেক্ট অ্যানসার। ওকে, হ্যাঁ, এখন এখন ঘটনা হচ্ছে যে কনস্ট্রাক্ট এটা যদি আন্ডারস্কোর থাকতো তাহলে অ্যানসার কি হতো? এ হতো। হ্যাঁ, এ যদি কনস্ট্রাক্ট আন্ডারস্কোর কনস্ট্রাক্ট হতো তাহলে অ্যানসার হতো এ, কারণ m কল হওয়ার আগেই কনস্ট্রাক্ট কল হবে। কনস্ট্রাক্ট কল হলে 3টা ছোট m আসবে, তারপরে m কল হয়ে m আসবে। তারপরে একটু রান করে দেখি সে কনস্ট্রাক্টকে সাপোর্ট করে কিনা। বেসিক্যালি 5.3 তে কনস্ট্রাক্টও কাজ করতো আন্ডারস্কোরের পরিবর্তে 5.3 তে, বাট আমরা তো এখন কোথায় আছি 5.6 এ, আর আমার মেশিনে আছে 7। সো আউটপুটটা চেক করি। 3 হিসেবে যদি হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু এ। আর যদি আমি বলি যে আমার কোশ্চেনটা হচ্ছে দেখেন, বেসিক্যালি অবজেক্ট কল করার সাথে সাথে কনস্ট্রাক্টর কল হয়, তারপরে আমি অবজেক্ট দিয়ে আমার ফাংশনকে আমি কল করেছি। আমার আউটপুট হওয়ার কথা M M। কনস্ট্রাক্টর এটা PHP 5.3 পর্যন্ত সামনে আন্ডারস্কোরটা ছিল না, এর পরে থেকে অ্যাড করা হয়েছে। 5.5 এ এসে এটা অ্যাড হয়েছে, 4 এও কিন্তু আন্ডারস্কোর ছিল না। সো আমি যদি কনসিডার করি লেটেস্ট PHP ভার্সন, তখন কি হয়? আমার আউটপুট তো 2টা m আসছে ক্যাপিটাল, এটা তো হওয়ার কথা না। এটা ভাষা থেকে দেখে
রিজনটা কি? ওকে 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 ফাইন ফাইন ফাইন, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ, দুইটা ক্যাপিটাল এমই হবে, দুইটা ক্যাপিটাল এমই হবে। লজিকটা বলছি, লজিকটা হচ্ছে পিএসপি 7 বা পিএসপি 5.5 এর পর থেকে এটা আছে যে ক্লাসের নাম এবং ফাংশনের নাম যদি সেম হয় ওই ফাংশনটা অটোমেটিক ম্যাজিক হয়ে যাবে। ওকে, ক্লাসের নাম এবং ফাংশন নাম যদি সেম হয় তাহলে অটোমেটিক সেটা ম্যাজিক হয়ে যাবে। ক্লাস নেম এবং ফাংশন নেম সেম, এই তো সেম। এম আর এম সে কেস সেন্সিটিভিটি পাচ্ছে না, না এররও দেবে না, আউটপুট সেমই আসবে। কোনো এরর নেই। ওকে, তাহলে এটা মনে রাখবেন। হ্যাঁ, ক্লাসের নাম ফাংশনের নাম সেম হলে সেটা কি হয়ে যাবে? কনস্ট্রাক্টরের মতো হয়ে যাবে, কনস্ট্রাক্টরের মতো হয়ে যাবে। হ্যাঁ, সো এর জন্যই যেটা হচ্ছে যে আমি যখন কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করছি সে কনস্ট্রাক্টর এম এম বসাচ্ছে, আবার আমি এম কে যখন কল করছি আবার এম বসাচ্ছে। ওকে, সো আমি 7 এর সূত্র অনুযায়ী বলছি অ্যানসার কি হবে 15 নম্বরের এম এম। আমরা কি z একদম কি 7 টাই দিব নাকি 5.3? হ্যাঁ, 7 এর এখনো আসে নাই, 5.6। তাহলে স্যার আমাদের সমস্যা নেই। 5.6 এর 5.6 এর অ্যানসার এটাই আসবে, চেক করে দেখবেন। 5.6 এর অ্যানসার 5.5 থেকে এটা হয়েছে কনস্ট্রাক্টর নেম। হ্যাঁ, মনে হয় না এখনো শুরু হয় না পিএসপি 7। পিএসপি 7 এ এখনো ডেভেলপমেন্টই হচ্ছে না। দেখি, আমি চেক করে তারপরে বলবো। হ্যাঁ, 6 নম্বর বলেন কি হয়েছে বলেন। আউটপুট আসছে d স্যার। তাই তো আসল কথা, আমরা তো ডি বললাম এতক্ষণ ধরে। ওকে, আমাকে জমা দিয়ে দেন। এটা তো ব্যাপক নাম্বার পাওয়ার কথা। আপনি পরীক্ষা দিয়েছেন তো? কেন? আমি দেশে আসে তখন টাইমিং শেষ করি। পরীক্ষা কিন্তু হচ্ছে ইন ট্যান্ডাম। হ্যাঁ, প্রতিনিয়তই পরীক্ষা হচ্ছে। যোগ করেন, যোগ করে আমাকে দেন। এখানে ইঞ্জিনিয়ারিং করার কোনো সুযোগ নাই। হায়দার আলী কোশ্চেন পত্র নিয়ে নেন তো। ওকে, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ক্লাসটা করেছিলাম ওখান থেকে দু একটা করে কোশ্চেন আলোচনা হয়েছে বা এখানে আমরা দিয়েছি। একটা দিয়েছিলাম যে ভিন্ন ক্লাস থেকে যদি অ্যাক্সেস করতে হয় তার মানে ওখানকার অ্যানসারটা কি হবে? পাবলিক। আর লাস্ট কোশ্চেনটা আমি করেছি যে যদিও এই আলোচনাটা সেখানে হয় নাই, যে লেটেস্ট ভার্সন অনুযায়ী যে কনস্ট্রাক্টর যে কনসেপ্টটা সেটা হচ্ছে যদি সেম নামে ক্লাসের নামে কোনো ফাংশন থাকে সেক্ষেত্রে সেটা কি হয়ে যায়? কনস্ট্রাক্টর হয়ে যায়। ওকে, সো এটা কোশ্চেনে আসছে এবং অ্যানসারও আমরা পেয়েছি। আমরা ইনহেরিটেন্সের কনসেপ্টটাও দেখেছি কিছুটা, যে আমরা ইনহেরিট করতে পারি যদি আমরা চাই। কিছু প্র্যাকটিক্যাল ইস্যু এখান থেকে দেখি। আমি দুইটা ম্যাজিক ফাংশন এখানে নিয়ে আসবো আর কি লেটেস্ট ভার্সনে। আমি যদি বলি যে স্টুডেন্ট ভিউ, এটা একটা পিএসপি ফাইল, আর আমি আরেকটা পিএসপি ফাইল নিচ্ছি যেটা ক্লাস ফাইল স্টুডেন্ট নামে। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী
ক্লাসের নাম অলওয়েজ ক্যাপিটালাইজ হয়। এখন আমি যদি বলি কন্ট্রোল স্পেস, একটু খেয়াল করেন ক্লাসের ভেতরে শুরুতেই কিছু আন্ডারস্কোর রিলেটেড ফাংশন চলে আসছে এবং এগুলোকে আমরা ম্যাজিক ফাংশন বলে থাকি। 14টা ম্যাজিক ফাংশন পিএসপি তে রয়েছে। কার কি কাজ সেটা আমি স্টাডি করতে বলেছিলাম। আজকে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি কনস্ট্রাক্ট আর ডিস্ট্রাক্ট। একজন হবে কলিং, যখন সে ওই ক্লাসের কোন একটা অবজেক্ট আমি তৈরি করি কনস্ট্রাক্টর রান হয়। ওই ক্লাসের কোন ফাংশনকে যদি আমি কল করি তখন কনস্ট্রাক্টর ফার্স্ট, দেন যেটা কল করেছি সেটা এক্সিকিউট হয়। আর যদি ওই ক্লাসে এরকম থাকে একটা কনস্ট্রাক্টর 10টা ফাংশন আর একটা ডিস্ট্রাক্টর, বেসিক্যালি 10টা ফাংশনের যে কোনো একটা ফাংশনকে কল হলে 3টা ফাংশন অটো রান করে, 2টা অটোমেটিক আর একটা ডিরেক্ট। অটোমেটিক কোনটা? প্রথমে কনস্ট্রাক্টর, তারপরে যাকে আমি কল করলাম সে, তারপরে ডিস্ট্রাক্টর। রিপিট করছি, রাইট? আমি একটা কনস্ট্রাক্টর বানাই, একটা ফাংশন এ কল করি আর একটা ডিস্ট্রাক্টর। খেয়াল করেন স্মার্ট নেটবিনস, রাইট? আপনি ইয়ে ইউজ করতে পারেন, হ্যাঁ, পিএসপি স্ট্রম ইউজ করতে পারেন, ওটা বেশ স্মার্ট হেল্পলাইনের জন্য। যে সে কিন্তু আমাকে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের কোড দিয়ে দিচ্ছে, সিলেক্ট করে এন্টার দিলেই কি হয়ে যাবে? ফাংশন হয়ে যাবে। সো এখানে স্যার কনস্ট্রাক্টর কি দুটো থাকতে পারে একটা ক্লাসে? কনস্ট্রাক্টর না, তাহলে স্যার যদি আমি স্টুডেন্ট আবার যদি পাবলিক ক্লাস ফাংশনে স্টুডেন্ট লিখি তখন তো স্যার ওটাও কনস্ট্রাক্টর হবে, কনফ্লিক্ট হবে। এবং বেসিক্যালি যেটা হবে, যেটা উপরে থাকবে সেটাই কনস্ট্রাক্টর হিসেবে পাবে, আর নিচে যে চলে আসবে, যে লাইক কনস্ট্রাক্টর যদি আন্ডারস্কোর কনস্ট্রাক্টর নিচে আসে তখন একটা অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হবে। আর যদি কনস্ট্রাক্টর উপরে থাকে, নিচে যদি লাইক ক্লাসের নামে কোনো ফাংশন থাকে, তখন সেটার চাইতে এই উপরেরটাই কনস্ট্রাক্টর হিসেবে পেয়ে যাবে ম্যাজিক ফাংশনে। আচ্ছা, তারপরেও আমরা প্র্যাকটিসের জন্য সেম নামেও আরেকটা ফাংশন আমি লোড করেছি। সো দেখেন আমি জাস্ট ইকো করছি ইন কনস্ট্রাক্ট, ইকো করছি ইন স্টুডেন্ট, লাইন ব্রেক দিয়ে রাখি এবং এটা আমরা যতগুলো ইকো করব তার ভেতরেই দিয়ে রাখি ইকো ইন এ in destruct, right? সো আমার এখানে কিন্তু ফাংশন আছে বেশ, এবং এর মধ্যে অলমোস্ট কি সবগুলোই কি পাবলিক। ওকে, তারপরেও আমি স্টুডেন্ট থেকে একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করি এবং আমি বি নামের যে ফাংশনটা সেটাকে কল করব। ওকে, ফার্স্টে কি করতে হবে? রিকল করে দিব ক্লাসটাকে, তাই না? তারপরে যেহেতু আমি ক্লাস ফাংশন কল করতে যাচ্ছি, তারপরে আমি বলছি obj ইকুয়াল নিউ স্টুডেন্ট ক্লাস। আমার স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি হলো। এখন আমি obj দিয়ে ওই স্টুডেন্ট ক্লাসের যদি ফাংশনকে কল করতে চাই, abcd আমাকে দেখাচ্ছেন, রাইট? সো আমি বি কে যদি কল করি, দেন এটাকে ওখানে যেহেতু ইকো করা আছে, সবগুলোর মধ্যে ইকো করা আছে, এখানে এসে বি এর আউটপুটটা দেখাবে, এটা মাস্ট, কারণ যেহেতু পাবলিক ফাংশন এটা আসছে, এর সাথে কি আউটপুট দেখায় সেটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট?
খেয়াল করেন, ফার্স্টে কনস্ট্রাক্ট, তারপরে বি কে কল করেছি বি, তারপরে ডিস্ট্রাক্ট। সো কোনো ক্লাসে যদি কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর থাকে, আমি যদি এর ভেতরে কোনো একটা স্পেসিফিক ফাংশনকে কল করতে যাই, শুরুতে রান করবে কনস্ট্রাক্টর, তারপরে যাকে আমি কল করেছি তারপরে রান করবে ডিস্ট্রাক্টরকে। এই কারণে কনস্ট্রাক্টরকে সবার উপরে এবং ডিস্ট্রাক্টরকে সবার নিচে প্লেস করতে হয় ক্লাসে। এবং এই দুইটাই কি বেসিক, কারণ এদেরকে আলাদা করে বলে দিতে হয় না যে তুমি ওকে কল করো, অটো কল হয়, রাইট? বেসিকের কনস্ট্রাক্টর ফাংশনটা মূলত অবজেক্ট তৈরি করার সাথে সাথেই রান হয়ে যায়, রাইট? আর ডিস্ট্রাক্টরটা যে ফাংশনটা আমি কল করেছি তার কাজ শেষ করে যদি ডিস্ট্রাক্টর থাকে সেটা রান করে, দেন বের হয়ে আসে ক্লাস থেকে, রাইট? ক্লাস থেকে বের হতে গিয়েই সে ডিস্ট্রাক্টরকে কল করবে। এরকম না যে এটা একবার কল করেছে ডিস্ট্রাক্টরকে আর কল করবে না, বা কনস্ট্রাক্টরকে কল করবে না। আপনি যতবার কল করবেন ভিন্ন ভিন্ন ফাংশন দিয়ে, লাইক আমি ডি কে কল করেছি, স্টিল একই কাজই করবে সে। কনস্ট্রাক্টরও কল করবে, ডি কে কল করবে, দেন ডিস্ট্রাক্টরকে কল করবে। এখন এই কোথায় কি হয়, কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করে ক্লাসের, যে লাইক এই ক্লাসের সাথে অন্য আরেকটা ক্লাসের রিলেশন আছে, বা আমি অন্য ক্লাসের ফাংশন কল করতে চাচ্ছি। কারণ আমি আমার ক্লাস কনস্ট্রাক্টরের মধ্যে থেকে যদি অন্য ক্লাসের একটা অবজেক্ট বানাই, ওই অবজেক্টটা আমি এই ক্লাসের সকল ফাংশনের মধ্যে থেকে পাবো, কারণ ওটাকে গ্লোবাল এরিয়া বলা হয়। কনস্ট্রাক্টর যেহেতু রান হয়ে যায় অটোমেটিক, মনে করেন আমি বি কে কল করেছি, আগে কনস্ট্রাক্টর রান হয়েছে, দেন বি কল হচ্ছে, তার মানে তার আগেই কনস্ট্রাক্টরের ভেতরের কাজগুলো সেরে নিয়েছি। বিষয়টা বোঝা যাচ্ছে? কখনো কখনো কনস্ট্রাক্টরের মধ্যে র কোড করে যদি আমরা প্রোগ্রামিং করি, প্রজেক্ট বানাই, কনস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেজের কানেকশন দেওয়া হয়, আর ডিস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেজের কানেকশনকে ক্লোজ করা হয়, যাতে ক্লাসে আসার সাথে সাথে কানেক্ট হয়, ক্লাস থেকে বের হওয়ার সাথে সাথে সে ডিসকানেক্ট করে। বুঝতে পেরেছি? তার মানে আপনি যখন গাড়ি চালাতে যাচ্ছেন শুরুতে কি করেন? ইঞ্জিন স্টার্ট করেন, ওটা কনস্ট্রাক্টরের কাজ। দেন আপনি ড্রাইভ করছেন, নেমে আসার সময় কি আবার স্টপ করে দিয়ে চলে আসছেন না, ওটা ডিস্ট্রাক্টরের কাজ। ক্লিয়ার? সো খুবই গুরুত্বপূর্ণ দুইটা ফাংশন যা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে ক্লাসের মধ্যেই কাজ করে। ম্যাজিক ফাংশনগুলো ক্লাস ছাড়া কাজ করে না, রাইট? 14টা ম্যাজিক ফাংশন আছে, এদেরকে কাজ করাতে হলে আপনাকে অবশ্যই সেটা ইউজ করতে হবে কার মধ্যে? ক্লাসের মধ্যে। স্লিপ নামে একটা ফাংশন আছে, আপনি মনে করেন এটা কল করেছেন, কোন একটা টাইমার রান করাচ্ছেন, অথবা কাউকে আপনি ইটারেট করছেন, এটাকে আপনি যদি স্লিপ করে দেন ওই ফাংশনের মধ্যে থেকে, তাহলে সে আর এক্সিকিউট হবে না। ওক আপ বলে আরেকটা ফাংশন আছে, সে আবার নতুন করে জেগে উঠবে। এটা ইমপ্লিমেন্টেশনাল জব, ঠিক আছে? ক্লোন করা যায় ক্লোন ফাংশনের মাধ্যমে। আমি কোনো একটা কারো কাজ, কোনো একটা ফাংশনের কাজকে আপনি ক্লোন করে ফেলতে চাচ্ছেন, সো ক্লোন ফাংশন চালিয়ে সেটাকে আপনি ক্লোন করে নিতে পারেন, বা টাস্কটি আপনি ক্লোন করে নিতে পারেন। ওই তাকে ইউজ করবেন না, তার একটা ক্লোন আপনি তৈরি করে নেবেন, রাইট? এই বাকি যে 12টা ম্যাজিক ফাংশন আছে, এটার উপরে আমি একদিনের 1 ঘন্টার একটা ক্লাস নিব, রাইট? এটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট এক্সাম্পল দিয়ে দেখাতে হবে, তার আগে ওই এক্সাম্পল গুলো আমাদের বানাতে হবে। আপনাদের বানাতে হবে না, আমি বানাবো, দেন আপনাদের একটা একটা করে দেখাবো। এক্সাম্পল ছাড়া কিন্তু ওই ফাংশন গুলো আলোচনা করা ডিফিকাল্ট। যেমন এই দুইটা আপনারা জীবনে ভোলার কথা না যদি বুঝেন, তাই না? কারণ আমরা এক্সাম্পল দিয়ে এটাকে দেখাতে পারছি খুব সহজে। ওকে, তো বেসিক ফাংশন গুলো খুব ভালো করে পড়তে হবে। নাইস। দেন ইনক্যাপসুলেশনের আমরা যে 3টা বিষয় বলেছিলাম, পাবলিক, প্রোটেক্টেড আর প্রাইভেট, আরো 2টা কিন্তু মডিফায়ার্স রয়েছে যা ইউজ করা হয়ে থাকে, স্ট্যাটিক এন্ড ফাইনাল। ওকে, সো স্ট্যাটিক এবং ফাইনাল এই দুটার পার্থক্য কি, ওটা আসবে অ্যাকচুয়ালি যখন আমরা ইন্টারফেসিং আলোচনায় নিয়ে আসব, তখন আমরা স্ট্যাটিক এবং ফাইনাল কনসেপ্টে যেতে পারবো। দেন অ্যাবস্ট্রাকশন এই বিষয়টাও আমরা আলোচনাতে নিয়ে আসতে পারবো। ওকে,
সো নেক্সট ক্লাসে আই হোপ আগামী দিনে কোনো পরীক্ষা হচ্ছে না, পরীক্ষাটা হবে রোববারের ক্লাসে। ওকে, আগামী বৃহস্পতিবারের ক্লাসে আমি ইন্টারফেস এবং সাথে সাথে কিছু ম্যাজিক ফাংশনের আলোচনা নিয়ে আসব এবং তার সাথে এই ফাইনাল এবং স্ট্যাটিকটাকেও ডেসক্রাইব করব। ওকে, সাথে সাথে অ্যারের যে ফাংশনগুলো, আমি টাইপ অফ ফাংশনের কথা বলেছিলাম, এবারকার পরীক্ষাতে অ্যারে নিয়ে কোনো কোশ্চেন দিতে পারি নাই। অ্যারে এবং অ্যারে রিলেটেড ফাংশন রোববারের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সবচেয়ে বেশি কোশ্চেন ওখান থেকেই আসবে, অ্যারে এবং অ্যারে রিলেটেড ফাংশন। যে লাইক অ্যারে আমি বিভিন্ন ভাবে মার্জ করছি এবং অ্যারের পয়েন্টগুলো আপনারা ধরতে পারছেন কিনা সেটা দেখছেন। এবার একটা কোশ্চেন দিয়েছিলাম 6 নম্বর কোশ্চেনটা, রাইট? সো রিলেটেড এই সংখ্যা একটু বেড়ে যাবে নেক্সট পরীক্ষাতে। সো অ্যারে এবং অ্যারে ফাংশন নিয়ে একটু স্টাডি করতে হবে। আর ইন দিস টাইম আপনারা নেক্সট ক্লাস প্রিপারেশনে যখন আসবেন তখন ফাইনাল, স্ট্যাটিক, ইন্টারফেস এবং বাকি 14টা ম্যাজিক ফাংশন স্টাডি করে আসবেন, দেখে আসবেন, যাতে ক্লাসে আলোচনা করলে আপনারা সেটা খুব ভালো মতো বুঝতে পারেন। ওকে, যদি সুস্থ থাকে আল্লাহর রহমতে ওই দিন একটা লং রানে ক্লাস হবে, লাইক 1.5 ঘন্টা বা 1.5-2 ঘন্টার আলোচনার, কারণ অনেক কিছু সেখানে কভার করতে হবে। ক্লাস মিস করা যাবে না, যারা মিস করেছে তাদেরকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হায়দার আলী, ভিডিওটা একটু আমি আপনাকে দিচ্ছি একটা মেশিনে, ওখান থেকে আপনি সবাইকে দিয়ে দেন।